So I'll ask each and every of our panelists to give a short intro about them so that our audience know a bit about them. And maybe we can share a fun fact very quickly, and then we can go forward with the questions. And can I also ask the coordinator to show the slides on the screen? We can take 14 more questions, so please be precise and ask questions that are more relevant to the panelists that you want to ask. Thank you. So maybe Imtiaz bhai, you can start, and then we can go from here. Thank you. Thank you, Shahrukh, and good afternoon to all. I'm Imtiaz Elahi. I'm Managing Director for Graphic People and Software People. We are two offshore development centers working in Bangladesh for last 20 years. And we specialize in working with advertising and communication. And that's what we're doing across 70 plus countries for last 20 plus years. And on the fun fact side, apart from my work and professional life, I'm a very dedicated triathlete and done a lot of Ironman races in past few years. Thank you. Assalamu alaikum সবাইকে ওয়েল আমার সম্পর্কে বলতে হলে আমাকে বলতে হয় আমি একজন সমাজবিজ্ঞানী আমি সোশিওলজিস্ট হ্যাভিং ওয়ার্কড নিয়ারলি 40 ইয়ার্স আমি গ্রাসরুটসে কাজ করেছি সেখান থেকে আমার কাজের সূত্রপাত আমার লেখাপড়া শেষ করে দেশে ফিরে এসে তো বলতে গেলে গ্রাম মানবাধিকার activism, governance, right of our vulnerable societies to democratic participation. Elections have been a very strong part of 20 years of my life where I looked at how violence disenfranchises our girls from free participation or vulnerable communities. So সেই জার্নিতে আমার সেখান থেকে কাজ করতে করতে এখানে এসে পৌঁছেছি একজন উপদেষ্টা হিসেবে 24-এর অভিজ্ঞতা কাজ থেকে দেখা এই সবটুকু মিলে বর্তমানে এখানে এসে যে দায়িত্বটা আমার ঘাড়ে পৌঁছেছে আমি 1 মিনিট সময় নিয়ে বলছি সেটি হচ্ছে সেই মানুষগুলোই তাদের the well-being of those vulnerable communities have been the concern of my two ministries যেটার দায়িত্ব আমি এখন পালন করছি and it's in relation to that আমার সেই কাজের পরিপ্রেক্ষিতে my meeting with Professor Upal and my novice understanding of AI, but great interest and my desire to see it evolve in a responsible manner in Bangladesh. And my own ministry, the feeling that I've had, যে আমার মিনিস্ট্রিতে একটা ভালো পলিসি হলে আমি বোধহয় অনেক মানুষের কাছে পৌঁছাতে পারতাম এবং তাদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারতাম হয়তো খুব রুডিমেন্টারি আমার আকাঙ্ক্ষা কিন্তু আজকের আলোচনায় I see exactly where it fits in. So thank you. Anything else? No. Fun thing. Well, I don't know about fun thing কিন্তু আমার একটা জিনিস আমার মনে পড়ে কোভিডের সময় আমরা সবাই বাড়িতে আটকে ছিলাম এবং আমার মনে হয় পৃথিবীর হাজার হাজার মানুষের জন্য ওটা একটা অত্যন্ত ক্রিয়েটিভ সময় ছিল যে বইটা পড়া হয়নি সেই বইটা পড়া হয়েছিল যে ছবিটা আঁকা হয়নি সেই ছবিটা আঁকা হয়েছিল আর আমার মানসিক স্বাস্থ্যের জন্য আমি প্রতিদিন ফুল সাজাতাম এবং সেটা থেকে ইকাবানার প্রতি একটা আকর্ষণ সো সেটা আমার একটা ফান স্পেস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি ফারহানা আনোয়ার রহমান আমার কোম্পানির নাম UI সিস্টেমস লিমিটেড 20 বছর আগে আমি কোম্পানিটা শুরু করি ইটস আ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি বেসিক্যালি আউটসোর্সিং কোম্পানি এরপরে আমি আরেকটা অর্গানাইজেশন করি যেটা হচ্ছে UI ল্যাব সেখানে আমরা আইটি ট্রেনিং করিয়ে থাকি এই দুটো কোম্পানির পাশাপাশি আমি আর যে কাজগুলো অনেক কাজ করতে খুব ভালো মানে অনেক জায়গায় নিজেকে ইনভলভ করতে খুব পছন্দ করি তার মধ্যে একটা হচ্ছে নিজের প্রয়োজনে করতে হয়েছে সেটা
আমাদের নিউরো ডাইভার্স যে মানুষগুলো আছে সেই মানুষদের নিয়ে একটা অর্গানাইজেশন আমি রান করি, এটার নাম মুক্ত ডানা। এখানে একটা অ্যাডাল্ট অ্যাক্টিভিটি সেন্টার আছে, সঙ্গে ওদের ভবিষ্যতে ওরা কোথায় থাকবে যখন বাবা মা থাকবে না, তার জন্য একটা শেল্টার্ড হোম তৈরি হচ্ছে। এই যে তিনটা অর্গানাইজেশনের কথা আমি বললাম, আজকে যে এআই সামিট হচ্ছে প্রত্যেকটার সাথেই আসলে চ্যালেঞ্জেস এবং অপরচুনিটিস আমি দেখছি এবং ফেস করছি। আর এর বাইরে আমি একজন পেট লাভার। অবসর সময় তো অবশ্যই, যখন আমার অনেক কাজ থাকে তখনও আমি আসলে কিছুটা সময় বের করে আমি আমার বিড়ালদের সাথে সময় কাটাতে পছন্দ করি। ধন্যবাদ। Hello everyone, Assalamu alaikum. This is Arafat Muhammad Noman. I'm Senior Assistant Secretary at the ICT Division. It's my 9th year in the service in Bangladesh Civil Service. Before joining here, I have been a faculty member at North-South University, and currently I am a faculty member at the Department of English, North-South University. So I have worked in remotest of places. I have worked in Rangamati, Jurachuri, Borkol. It takes like 2 hours from Rangamati through speedboat to Borkol and Jurachuri. So immense, it was very hectic. And after that, I have recently been posted in ICT division, and I did my MSc from London School of Economics. Before that, I was a student of Jahangirnagar University, Department of English, as you heard. And I have an eagerness and interest in law policy. Currently, I'm looking after the law and policy wing of ICT division. And fun fact about that happened a while ago. Today morning, I was coming here from through an Uber, and then Uber, the driver and the chauffeur said that I will follow the map. I said, don't follow the map. It will actually mess things up, because you take my direction, so we can rely on Google Map. But he was kind of adamant, and he relied on Google Map, right, irresponsibly. And then after a while, we ended up accordingly Google Map, and map dekhache, the map is showing this is MIST, but there is a pond. Right, and আমি ড্রাইভার সাহেবকে বললাম, ঠিক আছে আপনি আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দেন, এখানেই পৌঁছায় যাব। So that's why, I mean, it triggers my mind how responsibly we should act, because AI is nothing but a lived experience of human, as Upal sir said. It's a kind of data set that we input, but the data set is like lived experiences. So that's a fun fact and triggering thought-provoking fact that happened with me. So thank you everyone. So we're very grateful to have our co-chair back. So we were doing a very quick informal round of introductions from our own thing. So if you could say a little bit about who you are, and then one fun fact that we don't know about you. Okay, thank you very much, Dr. Upal. About myself, so it's 34 years of my military service. I spent a lot of time, other than military professions. Let me tell you about some things which actually you do not know. One is that I spent 1 year time in Democratic Republic of Congo. I joined there in 2003, just immediately after the civil war. Once I landed in the airport, Bunia Airport, I was amazed to see that I thought that it's just absolutely a war field. I saw a lot of European, especially French and Belgian troops, officers. They're having all military gear. So they're coming down from the Humvees, I thought, did I land the right place? Because we had been selected as a peacekeeper, and my appointment was a computer engineer. I was just a fresh graduate from the BUET then. Then we were taken to the camp. On the way from the airport to the camp, there are a lot of villages, there's no people, absolutely no people. Then landed up in the camp, we were shown a green field and said that this is a place where you got to stay, Then I started knowing about the people, then started security issues and the connecting people, then networking, then creation of, the local area network for the people and different camps. So that was my first year in, I did a lot of networking with a lot of multinational people, as you know. And the another year I spent in Liberia in 2013 and 14. Immediately I did my war course, and then I joined there as a military observer. So I was like a team leader of a team side, having a 10 officers group
where actually I was the 10 officers from 10 different countries. It's really wonderful experience, leading a team like that. So I was representing Bangladesh, I tried to show our own cultures and the practices. And then in the military, I was deputed outside, I was, probably you know that by now, I'm a signal officer. That means providing communications to the military is my responsibility. So I was responsible as a commanding officer of a signal battalion who used to provide communication to the Chittagong and Chittagong hill tracts, all the hill districts. It was my responsibility to provide radio communication, telephone communication, radio relays, microwave communication, all this. That probably made me expert, to be selected as the Director General of Bangladesh Telecom Regulatory Commission back in 2016. So I spent 3 years time there, 2016, 17, 18. I was the DG of Spectrum Management Division. I used to deal with spectrum. Spectrum is something which you cannot see, but you inhale, and then we identified that we can get a lot of revenue. The government can get a lot of revenues from this particular spectrum. Then I myself conducted a number of spectrum auction, international spectrum auction, and gave huge money to the Bangladesh government. Each 1 megahertz spectrum is to cost like $30 million. We sold around 25 megahertz spectrum. So consider 25 into $30 million, how much money that it can bring. So then I had to start work about the policy. So I found that we still did not have a policy how to regulate the BTSs, which are responsible for mobile communications in the Chittagong hill tracts. As you know, we have the borders with other countries. So then I started learning about talking with the stakeholders and bring out a policy which is good for the country and also for our defense, security, and international relationship, and also for the mobile companies, whether they are able to provide communication with that particular spectrum. And then the satellite, Bangladesh first satellite came in. So there also I needed to do a policy how to integrate that particular spectrum in our commercial venture. And then after again spending 2 years time in the military, I did my National Defense Course, and again actually I was demanded to become the DG of BTS again. So that was from 2021, 22 and 23, mid of till September. That was a period of, I should say that, huge contribution to the telecommunication sector by me, because I was then DG of a different division, like System and Services, which responsibility was to set up policies, set up the tariff for different telecommunication services. One of the great success was one country, one rate. So it was like setting the price for the bandwidth that we use from the ISPs. And that got a attraction from foreign countries. So we had to we projected our success of this policy before the Asia Pacific Telecommunity, the APT audience. Then actually I also presented it before the ITU, International Telecommunication Union. So people were bothered about the broadband communication. In fact, connecting the unconnected people, inclusiveness, then connecting how the poor people can be can be brought onto the network. Like broadband is kind of connectivity is a right of the people. This is no more only with the money. So you got to work out how we can really, with very less money, I can connect the people. So then came in about some of the things probably I'll try to share about some other interesting policy about how we started. We used to import 100% mobile handsets from foreign country. So
those are the issues. I dealt with policy a lot in my life. After coming to the MIST also, actually, I'm working with a lot of policies. So this is a first ever responsible AI summit in Bangladesh. So the core thing is that before we did our policy, we have embarked with the AI in different areas, whether it's the social networks, whether in our day-to-day life, whether we're Googling things, so we're using the AI. But we still yet to know about the AI, whether this is really good or bad, or is it going to bring productivity, increase productivity, whether it's going to lose our job market. A lot of things we got to know, Since the technology comes in into Bangladesh or introduced in Bangladesh very fast, but could we make our ecosystem ready to accept this particular, the technology. With this, I want to finish it right now. So maybe later on I'll join. Thank you. So maybe we can start off with the question that I think would be the right fit for our honorable advisor to answer. The question is, should AI systems be allowed to do things that humans are not ethically permitted to do if the outcomes are statistically better? If the outcomes are? Statistically better. Right. Meaning, I think what it tries to entail is, should AI systems have a perimeter beyond the limits of human beings or something like that? So I think with your background on inclusive developments and a lot of other things, I think this is a very rightful questions for you. Maybe you can start off with the answer and then we can go forward with other participants. I'd like to answer that very simply, although I think the AI experts would also have a view on this, and I would probably have a social view on this, and I think the answer is really simple. Whatever technology you have, whatever technology we have, it should never be without, how shall I say, I think you used a word, you just don't leave it out there, use it without any regulation. So therefore, when you ask the question, going beyond human needs, well, that's something that we need to, I think, analyze. Going beyond human needs. For example, I as a human, why would I want to go beyond my human needs? And if I do want to go beyond my human needs, then what need am I addressing through the application of AI? And is that a desirable, and is that a need at all? Is that a need at all? If I go beyond my need, then is it a need at all? I think it's very fancy adventurism. And I think that's where AI can become very dangerous. And I think the question, hidden behind the question, is uncontrolled application is perhaps also an element in it. I don't know. That's my immediate response. Maybe I'll go forward with the next question, and it's for every other panelist in this particular panel. And this is something that we have already discussed and debated over during our preparation phase, right? Should AI policy prioritize innovation speed or public safety when the two are in direct conflict? I want Farhana Appa to start off with this particular question. She has been a senior vice president at BASIS, the apex trade body of ICT, and I think that she has worked with tremendous policy developments from the government side, private sector consultations, and a lot of other areas. So maybe you can start off with the answer. ধন্যবাদ শাহরুখ। কোয়েশ্চেনটা এই সময়ের জন্য তো খুবই রেলেভেন্ট, যে আমরা পলিসি কিভাবে করব তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ইনোভেশন আমাদের লাগবেই। আমরা ইম্পোর্টেড এআই দিয়ে আসলে কতটুকু যেতে পারবো।
ইম্পোর্টেড এআই দিয়ে আসলে আমরা বেশি দূর যেতে পারবো না। যত ধরনের চ্যালেঞ্জেস আমরা আলোচনা করছি সব কিছুর মূলে আমার কাছে কেন জানি মনে হয় যে আমরা এটাকে লোকালাইজ করতে পারছি না। সো লোকালাইজ করতে হলে ইনোভেশন ওখানে থাকতেই হবে, এটা এবং প্রত্যেকটা ক্ষেত্রে থাকতে হবে। যেটা আমি বাইরে থেকে শিখে আসছি সেটা যখন আমি এখানে আমার গ্রাউন্ড রিয়ালিটিতে ইমপ্লিমেন্ট করব, তখন কিন্তু এখানে ইনোভেশন মাস্ট। সো আমার কাছে মনে হয় না যে কোনোভাবেই ইনোভেশনকে আমরা দূরে সরিয়ে দিব যখন আমরা ডেভেলপিং কান্ট্রিতে এআই ইমপ্লিমেন্ট করব। ইনফ্যাক্ট এআই যেভাবেই হোক আমাদের জীবনে ঢুকেই পড়েছে এবং এটা আরও গুরুত্বের সাথে ঢুকবে। যদি আমরা পলিসিটাকে আমাদের মতো করতে না পারি তাহলে এটা বিভিন্নভাবে আমাদের জন্য হার্মফুল হবে। আর পলিসিটিকে যদি আমরা কিছুটা সহনীয় করি তারপরে হয়তো কিছু হার্মফুল হবে, কারণ সব কিছু আমরা কন্ট্রোল করতে পারবো না। টেকনোলজি মানে আমি মনে করি যে একটা টেকনোলজিকে কতটুকু ট্রাস্ট করা যায়, আমরা টেকনোলজি দিয়ে কত দূর যাওয়া যাবে, এটার ইম্প্যাক্ট দিয়ে আসলে আমাদের সাকসেসটা মেজার করা দরকার। যে আমরা এআই যখন ইমপ্লিমেন্ট করছি তখন সেটার ইম্প্যাক্টটা সোসাইটিতে কী হচ্ছে সেইটাকে মাথায় রেখে পলিসির দিকে আমাদের আগানো প্রয়োজন। থ্যাংক ইউ। Arfat bhai, do you want to add, since you're working with policy from the government side? Sure. Thank you. What we are discussing about AI and the impact of AI, or whether it should be responsible or demarcated or under surveillance, one thing that I can assure that we are discussing this thing that very important over here. I mean, the social strata, think of the social strata. We all have laptops. We all know what ChatGPT is, what OpenAI is. We all know that. But let me tell you about an incident that happened when I was Upazila Nirbahi Officer, Yono, in Tangail, Nagorpur, back in September. So incident happened, two groups of young people, they involved in fighting, and the reason was someone edited a photo of someone else, and then the other party, they actually convinced that this is actually a real photo, which is not actually. And then the online debate transformed into offline fighting, and 3 people injured, the case filed and everything. Now, the question comes, if we discuss about this thing, the rapid change of AI, we have to keep in mind about how it actually works, and we have to keep in mind how it should be educated among people, not MIST না। আমি চিন্তা করব যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ কিংবা রংপুরের কারমাইকেল কলেজ কিংবা আরও ভিতরে যদি যাই, আমি রাঙামাটি বা রংপুরের মিঠাপুকুরে যাই, যেখানে একটা সরকারি কলেজে they have this phone set, they have Chinese phone set আছে, তার ইন্টারনেট আছে, he can use ChatGPT, but he doesn't know what are the repercussions. He doesn't know what are the repercussions from legal aspect, what are the repercussions from the social aspect. যদি কোনো ছবি এডিট করে সে অনলাইনে পোস্ট করে বা ফেসবুকে পোস্ট করে, so in this sense the legality of the matter is very important. That's what we are actually working on. In short, I can say that law is about, actually I think 90% about individual being abide by the law and 10% is enforcement. যদি আপনাকে আইন মানাতে হয়, আসলে আপনার আইন জানতে হবে যে আপনি আসলে আইন জানছেন কিনা। So we are basically working, it's very ambitious project from ICT division that started back in 2025. আমরা তিনটা জিনিস নিয়ে বেসিক্যালি কাজ করছি। একটা হচ্ছে সাইবার সেফটি অর্ডিন্যান্স, ইটস আন্ডারগোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যান্ড এডিশনস, আমাদের আগামীকালকে একটা ওয়ার্কশপ আছে। অ্যান্ড দেন PDPO, পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স। পার্সোনাল ডাটা বলতে এই যে আপনি এআই যে আপনার কথা নিচ্ছে, আপনার ছবি নিচ্ছে, ranging from that to your thoughts is also your intellectual property. আপনি দিচ্ছেন কাকে, আপনার ব্লাড গ্রুপ, আপনার বায়োলজিক্যাল, ইভেন ইফ ইউর রিলিজিয়াস স্ট্যাটাস, ইউ ডোন্ট ওয়ান্ট টু এক্সপোজ ইউর রিলিজিয়াস ভিউ, সেটাও কিন্তু আপনার ডাটা প্রোটেকশন একটা পার্সোনালাইজড এবং সেন্সিটিভ ডাটা হিসেবে আমরা করেছি এখানে। বাট ইটস অল থিওরিটিক্যাল নাও। আমরা এই PDPO বলেন, CSO বলেন, বা ন্যাশনাল ডাটা গভর্নেন্স পলিসি বলেন, AI পলিসি বলেন, দিস আর অল থিওরিটিক্যাল, বাট বেটার লেট দ্যান নেভার। আমাদের মনে হয় যে উই হ্যাভ স্টার্টেড ইট, তখনই আমাদের আসলে উপল ভাইদের লাগবে বা আপনাদের লাগবে, দ্য ফাইনেস্ট মাইন্ডস অফ দ্য নেশন। How are you going to enforce it? Because as Upal bhai said, and I am also 100% I agree with it, that AI is not solely technical, it's socio-technical. Upal bhai said socio-technical. I'm afraid aro beshi socio-technical jodi it becomes a tool of layman, কিন্তু এটা repercussion অনেকে জানছে না। So policy level এ যেটা আমরা এখানে কথা বলবো, it shouldn't be demarcated in this room, it has to be spread everywhere else, from every nook and corner. When you actually focus on the last bench, then we can cover the whole class.
কাজে আমরা সোশ্যাল স্ট্যাটাসে যখন দূরের লোকজনকে যখন আমরা ইনক্লুড করার চেষ্টা করব, এআই পলিসি বা ডাটা পলিসি বা ডাটা গভর্নেন্স বা পিডিপিও কি জিনিস, যে তুমি একটা সাইন দিচ্ছ, ইভেন ইউর কনসেন্ট, ইউ আর নডিং ইউর হেড, দ্যাটস ইউর রাইট, দ্যাটস ইউর ডাটা প্রোটেক্ট, দ্যাটস ইউর ডাটা, দ্যাটস ইউর ইনফরমেশন, সেটা আপনার জানতে হবে। ইটস লাইক এডুকেটিং দ্য মাইন্ড। থ্যাংক ইউ শাহরুখ। থ্যাংক ইউ। আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিসকাশন যে কীভাবে একটা ডিসইনফরমেশন একটা কমিউনাল হারমোনি ডিস্ট্রয় করছে, রাইট, দ্যাট ইউ শেয়ার। But I want to come back to you, sir, regarding this innovation versus safety debate, right? যে AI আসলে আমরা কতটুকু ফোকাস করব ইনোভেশন, কতটুকু সেফটি, and where do we draw the line? You have been closely working with a lot of policy development, so if you can give a perspective from your end. আমি শুরুতে একটা কথা বলতে চাই, এটা হচ্ছে যে টেকনোলজি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে। ইটস ট্রু, লাইক একটা সময় ছিল ইন্টারনেট ছিল না, আমাদের চোখের সামনে ইন্টারনেট এসছে। স্টিল ক্যান রিমেম্বার 1997-এ আমি আর্মি হেডকোয়ার্টারে বসে, তখন বাংলাদেশের প্রথম আইএসপি ছিল আইএসএন, ইন্টারনেট সার্ভিস নেটওয়ার্ক, ইন্টারনেট সার্ভিসেস নেটওয়ার্ক। সো ওই সময়টাতে আমাদের কিন্তু ফাইবার অপটিক্স কোনো কিছু ছিল না, ইট ওয়াজ বেসড অন স্যাটেলাইট কমিউনিকেশনের মাধ্যমে, ভিসেটের মাধ্যমে করা হয়েছিল। তখনই আমার জীবনের প্রথম একটা ওয়েবসাইট দেখলাম, ওখানে তখন যুদ্ধ হচ্ছিল রাশিয়ার একটা স্টেট, দুদায়েভ ছিল একজন বড় নেতা, চেচনিয়া। সো দুদায়েভ কিছু স্টেটমেন্ট দিচ্ছিল, এটা আই ওয়াজ রিয়েলি ভেরি ভেরি এক্সাইটেড, টু সি এ পার্টিকুলার ইন্টারনেট ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। অ্যান্ড দেন দেখলাম বাহ, ইটস মানে ভেরি ইন্টারেস্টিং, তো এভাবে কমিউনিকেট করা যায়, কথা বলা যায়। দেখেন, ইন্টারনেটটা আসার পরে আমাদের লাইফস্টাইলে অনেক পরিবর্তন হয়েছে। আমরা অটোমেটিক্যালি আমাদের টাইম ডিস্ট্রিবিউট করি, ঘুমে থেকে উঠে আমি আমার স্মার্টফোনটা দেখছি, এগুলো করছি। বাট দ্য সেম টাইম টেকনোলজি আমরা ডিজাইন করিও কিন্তু আমাদের লাইফস্টাইলের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। তাহলে আসলে টেকনোলজিটা আগে না লাইফস্টাইলটা আগে? সো এটা কিন্তু একটা সবসময় একটা ডিবেটেবল থিংস, এটা থাকবেই। ইনোভেশনস, কোনো একটা জাতি যদি ইনোভেশন না থাকে, এই জাতি কিন্তু আস্তে আস্তে তারা ফলো আউট করবে এবং একটা সময় পরে তারা পিছিয়ে পড়বে অন্য কোনো জাতির তুলনায়। আমি স্ট্রংলি অফ মাই এক্সপেরিয়েন্স অফ ওয়ার্কিং ফর সাচ এ লং টাইম, ইনোভেশনস দিয়ে প্রতিটা জাতি কিন্তু যারা বড় হয়েছে তাদের সবার পিছনে ছিল ইনোভেশনস। কি হচ্ছে, একটা ওয়েস্টার্ন ব্লক থেকে একটা টেকনোলজি তৈরি করে এসে তারা বলে দিচ্ছে যে দিস ইজ এআই, ইউ নিড টু ইউজ ইট, তুমি যদি এটা করো সাথে সাথে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে, তোমার সব কিছু শর্ট হয়ে যাবে। ওদের একটা বানানো রেসিপি তোমাকে ধরিয়ে দিচ্ছে বা আমাদেরকে ধরিয়ে দিচ্ছে। বাট এখান থেকেও যে আমি অনেক বড় কিছু, আমার এখান থেকে আমি আমার লাইফস্টাইল উপরে, আমাদের সোশিও কালচার প্র্যাকটিসের উপর ভিত্তি করেও কিন্তু আমি এমন কিছু ডেভেলপ করতে পারি হুইচ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। সো আমি স্ট্রংলি বলবো দ্যাট ইনোভেশনসকে আমাদের সবসময় প্রমোট করতে হবে। ইনোভেশনসটি আমার ইন্টেলেকচুয়ালস পার্ট, আমার ব্রেইনকে অনেক বেশি কার্যকর করবে, আমাকে নিজের আইডেন্টিটি দিবে। আমি আরেকজনের আইডেন্টিটি নিতে আমি মুভ করতে পারি না, আমি কখনই মুভ করতে পারি না। ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক দ্যাট ওয়ে। এরকম অনেক আমরা বিভিন্ন সময়তে, আমি টেলিকম সেক্টর দেখেছি, আমরা যখন প্রয়োজন হয়েছে আইটিউ থেকে টেলিকম এক্সপার্টকে নিয়ে এসে কেন? বিকজ হি ইজ এন এক্সপার্ট, অনেক দেশের জন্য উনি করেছেন, উনি এসে আমাদেরকে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করেছেন। হি ওয়াজ আস্কিং আস, আচ্ছা তোমরা এটা কীভাবে করো, এভাবে করো, আমার কাছে জিজ্ঞেস করে এসে আমার জন্য পলিসি করছে। ওয়ারেস আমরা নিজেরাই কিন্তু নিজেদের প্রবলেমটাকে ভালো করে বুঝি এবং দেন উই ক্যান মেক এ সলিউশনস, বিকজ আমরা আমাদের পিকুলারিটিসগুলো বুঝতে পারি, মানুষের হিউম্যান বিহেভিয়ারগুলো বুঝতে পারি, অ্যান্ড দেন উই ক্যান মেক এ সলিউশন হুইচ ইজ মোর ওয়ার্কেবল। সো আমি আসলে এর পক্ষে, ইনোভেশনসের পক্ষে। Thank you, sir. Very nicely briefed answer. Pro-innovation person. So we have 20 minutes left. We will probably all the questions that we have seen today, we can categorize in two areas. One is in jobs, another one is policy. But before we move in, just to give you a brief, Imtiaz bhai, I'll get back to you on the job question. But before we move in, I'll ask Dr. Upol if he has any questions to ask. I actually have a question for people who are interacting daily with businesses. So maybe you and you. Ever since 2022-23, how are you noticing about the fresh graduates getting into the work?
And what have you seen on the ground about the effect of AI being able to hire fresh graduates, having enough business demand for their skill sets, specifically when we could use a lot of basic web development, logo making. This used to be a massive sector in the graphics industry to do. So I'm curious to hear from both of you, how are you seeing, what's the scene on the ground? Because I think a lot of the students are worried about would they have jobs by the time they're out? Just to add to this, we got at least 5 questions asking if AI is going to take our job. এই ডিসকাশনটা তো আমরা অনেক দিন ধরে করে আসছি যে শাহরুখ যেটা বলল, আমি যেহেতু ট্রেনিং ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড, আমরা যেটা দেখেছি যে 2002-2003 থেকেই এই চেঞ্জেসটা শুরু হয়েছে এবং অলমোস্ট সব কোর্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা আগে যেভাবে গ্রাফিক ডিজাইন শেখাতাম, এখন কিন্তু আমরা সেভাবে গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি না, এবং সেটা তো মার্কেটের ডিমান্ডও নেই, ডিমান্ডটাও কিন্তু কমে গেছে। কারণ টেক কোম্পানিগুলো কিন্তু যে এক একজন এক একভাবে হলেও এআইকে কিন্তু ওনারা এমব্রেস করেছেন। এখানে ভিতরে অনেক রকম ঝামেলা হচ্ছে, অনেক ধরনের চ্যালেঞ্জেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। কখনো এটার জন্য রেভিনিউ কমে যাচ্ছে, কখনো রেভিনিউ বেড়ে যাচ্ছে, কারণ আমরা নিজেরাও বুঝতে পারছি না যে কোনটা দিয়ে কী হবে। কিন্তু আমরা ট্রেনিং এর দিকে যদি তাকাই, যত যেই এই আইটি ট্রেনিংগুলো আমরা করাই সেগুলোর মধ্যে গ্রাফিক ডিজাইন তো অবশ্যই আছে, এবং গ্রাফিক ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই কোর্স চেঞ্জ হয়েছে। যারা গ্রাফিক ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইমতিয়াজ হয়তো আরও ভালো বলতে পারবে, ওনারা যে সিস্টেম দিয়ে কাজ করেন সেই সিস্টেমও কিন্তু এআই ড্রিভেন। এখন সেখানেও অনেক ধরনের ঝামেলা হচ্ছে। এআই যে সবসময় আমাদের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে তা না, এআই অনেক সময় আমাদের প্রোডাক্টিভিটি কমিয়ে দিচ্ছে, রিজেকশন রেট বাড়িয়ে দিচ্ছে। কখনো কখনো সে আমাদেরকে, আমরা মনে করছি যে ও আমাদের চেয়েও মানে হিউম্যান মাইন্ডের চেয়েও এআই বেশি ভালো, পারফেক্টলি ডেটা সেট রিড করতে পারে। এটাই তো আমাদের টেকনোলজির উপর আমাদের অনেক আস্থা কিন্তু মানুষের চেয়ে। তো সেই জায়গায় আমরা দেখেছি যে টেকনোলজি কতভাবে ভুল করতে পারে। তো আমি আগের প্রশ্নটায় একটা জিনিস বলতে ভুলে গেছি যে আমাদের আসলে কোথায় ইনোভেটিভ হতে হবে আর কোথায় হতে হবে না, সেই ডিসিশনটা নিতেও কিন্তু শিখতে হবে। ওইটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ একটু আগে যে প্রশ্নটা ছিল যে এআই কি আমাদের ইনোভেশনকে স্লোয়ার করছে কিনা, কিন্তু কথা হচ্ছে যে এআই নিয়ে যে আমরা ইনোভেটিভ হব সেটা কোথায় হব? সব জায়গায় ইনোভেটিভ হওয়ার দরকার নেই, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে ইনোভেটিভ হতেই হবে। জবসের ক্ষেত্রে আবার ফিরে আসি, সেখানে মানে মানুষ ওই কোর্সগুলোতে বেশি ইন্টারেস্টেড হচ্ছে যেখানে এআই শব্দটা যুক্ত আছে। কতটুকু এআই আছে, কি আছে, সেটা কিন্তু বোঝার মতো অবস্থায় কেউ নেই। আরেকটা হচ্ছে ট্রেনিং বলি, ইউনিভার্সিটি বলি, যে ই লার্নিং প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে, সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ এআই ইন্টিগ্রেশন অলরেডি হয়েছে। সেখানে ট্রেনাররা কন্টেন্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে এক্সাম এবং রেজাল্ট সব কিছুই এই এআই সিস্টেম দিয়ে করছে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট সবসময় সব জায়গায় থাকে যে এই প্ল্যাটফর্মগুলো যারা ব্যবহার করছেন, আগে আমরা হয়তো 50টা খাতা আসলে হাতেই দেখতাম, সেখানে হয়তো অন্য কেউ নাম্বারটা বসিয়ে দিচ্ছে, কিন্তু এর উপরে একটা সুপারভিশন মনিটরিং অবশ্যই প্রয়োজন। এবং সেটা আমরা যখন পলিসির জায়গায় যাব, সেই পলিসির জায়গায়ও কিন্তু এই বিষয়টা খুবই জরুরি। আমি জানি না প্রশ্নের উত্তর কতটা হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আমি ইমতিয়াজ ভাইকে একটু জিজ্ঞেস করবো, if you could also add in the sense the number of jobs that you're seeing winning or losing, we would just love to get a more idea of the statistics. How is it impacting, where is it impacting, what can the students do when you hire people, what are some of the skills you're finding that is not being taught in the universities, and that would be very informative for them. থ্যাংক ইউ। সো বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রির গ্রোথের একটা বড় কারণ ছিল যারা অফশোর বিজনেস যখন বাংলাদেশে আসা শুরু হলো 2005 সালের পর থেকে, যখন বাংলাদেশ ফাইবার অপটিক ইন্টারনেটের সাথে কানেক্টেড হলো। মানে আমরা যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমরা ভিসাইট দিয়ে কানেক্টেড ছিলাম, সো কাজের পরিধি, কাজের পরিমাণ সবই কম ছিল। ভার্সাস যখন আমরা ফার্স্ট ইন্টারনেটে কানেক্টেড হলাম তখন দেখলাম গ্রোথটা অনেক ফাস্ট। বাট তখন বাংলাদেশের মতো দেশে কাজ আসার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কস্ট অফ ট্যালেন্ট। হ্যাঁ, সো একটা বড় কারণ, শুধু বাংলাদেশ না, বাংলাদেশ, ইন্ডিয়া, ফিলিপিন্স সব জায়গায়। সো গত 20 বছর ধরে কিন্তু আমাদের মতো লোকেশনগুলো এই লো কস্ট লেবারটাকে ক্যাপিটালাইজ করেছে।
এবং গ্রোথ এনেছে, কাজ করেছে। ট্যালেন্ট তো অবশ্যই ছিল, বাট বিজনেসটা আসার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল যে আমি কম খরচে কোথা থেকে সারা বিশ্বে যে সার্ভিসটা কনজিউম করতে পারবে এরকম একটা সার্ভিস একটা প্রাইস রেঞ্জে নিয়ে যাব। সো সেই জায়গায় গত 5 বছরে আসলে এআই একটা বড় ধাক্কা আমাদের মতো একটা দেশের জন্য, যেখানে আমরা লেবার ইন্টেন্সিভ, হ্যাঁ, আমাদের আগের কোম্পানিগুলোর সাইজ মেজার করা হতো কত লোক সে হায়ার করতে পারছে, গভর্নমেন্টেরও একটা পলিসি ছিল যে কে কত বেশি হায়ার করতে পারে, ভার্সাস এখন আসলে কত কম লোক দিয়ে সেই পরিমাণ কাজ অথবা এর থেকে বেশি কাজ দেওয়া যায়, সেটা এখন নতুন প্যারামিটার হয়ে গেছে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাংলাদেশের মতো দেশ ইউজুয়ালি লো এবং মিড লেভেলের কাজগুলো বেশি করতো, উপরের লেভেলেও কাজ করতো, বাট সেখানে কাজের জন্য যে পরিমাণ মানুষের দরকার ছিল সেটা অন্যান্য অনেক দেশের তুলনায় সেটা আমাদের অনেক কম ছিল। এটা একটা আমাদের ট্যালেন্ট পুলের ইনহেরেন্ট প্রবলেম, যে আমরা একটা জায়গায় গিয়ে আমরা আটকে গেছি। একটা ব্রেন ড্রেইন হয়, একটা সত্যি কথা, বাট সেই জায়গায় কিন্তু আমরা ব্রেন ড্রেইনটাকে কখনোই নতুন রিসোর্স দিয়ে বা নতুন ট্যালেন্ট দিয়ে ফিল করতে পারছি না, যেই কারণে আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথও একটা জায়গায় আটকে গেছে, ইনোভেশন একটা জায়গায় আটকে গেছে। ইনোভেশন হচ্ছে, বাট যেই পরিমাণ হওয়া দরকার ছিল 20 কোটি লোকের দেশে সেই তুলনায় অনেক কম। সো এইটা আমি বলবো যে একটা দের ইজ এ বিগ চেঞ্জ, হ্যাঁ, শিফট ইন দ্য ট্যালেন্ট রিকোয়ারমেন্ট বাই দ্য আইটি কোম্পানিজ। যারা ফ্রেশ গ্র্যাজুয়েটরা বেরোচ্ছেন তারা হয়তো আগের প্রেসিডেন্টস ফলো করেই পড়াশোনা করছেন বা সেই এক্সপিরিয়েন্স নিয়েই মার্কেটে আসছেন, বাট সেই জায়গা থেকে ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে গেছে। আমি যদি আমার কোম্পানির কথা বলি, যে গত 5 বছরে আমার আগে যেমন প্রতি বছর 15-20% হেডকাউন্ট আমি অ্যাড করতাম, সেখানে আসলে 15-20% করে হেডকাউন্ট কমেছে। আমার কাজের পরিমাণ কিন্তু কমেনি, কাজ বেড়েছে, কাজ অনেক নতুন ধরনের কাজ করছি। বাট যেটা মাথায় রাখতে হবে যে এআই যেটা আমরা ফ্রি এআই যেটা ইউজ করি সেটা হচ্ছে জেনারিক এআই, বাট আপনি যখন কোনো ক্লায়েন্ট স্পেসিফিক এআই দিয়ে কাজ করতে যাবেন তখন ইটস এ ভেরি বিগ ইনভেস্টমেন্ট ড্রিভেন প্রসেস। হ্যাঁ, আপনি চাইলেই কোনো একটা স্পেসিফিক্সে আপনি ফোর্ডের জন্য ওপেন এআই দিয়ে কাজ করতে পারবেন না, ফোর্ডের জন্য ফোর্ড এআই বানাতে হবে, দ্যাট কামস উইথ লট অফ ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টগুলো ক্লায়েন্ট এন্ডে হচ্ছে। আনফর্চুনেটলি সেই ইনভেস্টমেন্টটা বাংলাদেশে এসে পৌঁছাচ্ছে না, সেটা অন্যান্য লোকেশনে আটকে যাচ্ছে। সো দ্যাটস আ চ্যালেঞ্জ ফর আস। এবং কাজের ধরনও পাল্টে যাচ্ছে, যে একটা মিড লেভেল অথবা জুনিয়র লেভেলের ইঞ্জিনিয়ারের রোলটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনারা যারা পড়াশোনা করছেন 5 বছর 4 বছর পরে গ্র্যাজুয়েট করে বের হতে দেখবেন যে আপনার জন্য যে রোলগুলো 5 বছর আগে ছিল সেটা আর এক্সিস্ট করছে না, এটা রিয়ালিটি। এবং আমরাও আমাদের ওয়ার্কফ্লোতে এআই অ্যাডাপ্ট করছি, বিভিন্ন টুল অ্যাডাপ্ট করছি, মেক ইট মোর এফিশিয়েন্ট, বাট হিউম্যান ইন্টারভেনশনের জায়গাটা সবসময় থাকছে। সো উই আর লুকিং ফর দ্যাট পারসন যে আসলে এআই এর সাথে কাজ করবে, এআইকে গাইড করবে, এআইকে ট্রেন করতে পারবে। সো ট্রাই টু বি দ্যাট পারসন। হ্যাঁ, তাকেই আসলে আমাদের লাগবে আগামী 3-4 বছর পর, ভার্সাস জাস্ট আ বেসিক লেভেল কোডার। সো এইটা হচ্ছে আমার টেক for last few years of experience. Thank you. Honorable Advisor, if you can add, but just before you add, I just want to add a perspective that someone from the audience asked is, apart including this job, do you think that AI is creating gap between gender biases when it comes to real life job acceptance rates? Gender bias. আচ্ছা, প্রথমত আমি যখন এই কথাগুলো শুনি এবং আমার কাজের পরিপ্রেক্ষিতে যখন আমি ভাবি, প্রথম জিনিসটা যেটা আমাকে হিট করে সেটা হচ্ছে যে আমরা পলিসি তৈরি করার প্রক্রিয়ার ভেতরে আছি, কিন্তু আমাদের কম্প্রিহেন্সিভ পলিসি নেই। এবং যতগুলো সমস্যা আমরা এখানে আলোচনা করছি, এই সবটুকুকেই কিন্তু একটা কম্প্রিহেন্সিভ, র্যাশনাল এবং নিড বেসড, যেটা আমার সমাজের জন্য, সেই পুরো জিনিসটাকে নিয়ে একটা পলিসি করতে হবে, ন্যাশনাল পলিসি করতে হবে। আমি আমার জায়গা থেকে বলি, যে আগ্রহে আমি এখানে কথা বলতে এসেছি, সেটা হলো সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড উইমেন্স মিনিস্ট্রি, এই দুটো মন্ত্রণালয়ের এআই পলিসি খুব জরুরি। এবং কেন জরুরি? কারণ এই দুটো মন্ত্রণালয় অন্য কোনো মন্ত্রণালয়ের মতো নয়, কারণ এই দুটো মন্ত্রণালয় বাংলাদেশের সবচাইতে প্রান্তিক, দুর্বল, পিছিয়ে পড়া, শ্রেণী বিভাজনে অনেক পিছিয়ে থাকা জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে। এই যে বড় একটি বাক্য আমি এখানে উচ্চারণ করলাম, আমি দেখতে পাচ্ছি
পৃথিবী হুড় করে চলে যাচ্ছে এমন একটা জগতে যেখানে আমার ভাষার সাথে তার ভাষার আর যোগ থাকছে না, আমার জীবনধারার সাথে তার জীবনধারায় কোনো যোগ থাকছে না, এবং শিক্ষায় বলি আমরা যাই বলি পৃথিবী একটি নতুন মোড় ঘুরে গেছে, কিন্তু বাংলাদেশ ঘোরেনি। বাংলাদেশ সেটার একটা ইম্প্যাক্টের ভেতরে আছে, কিন্তু আমরা আমাদের নিজেদের বাস্তবতাটাকে নিজেদের নিয়ন্ত্রণের ভেতরে আনতে পারিনি। এটা আমি দৃঢ়ভাবে বলতে চাই এই কারণে যে আমরা যদি দেখি যে এআইয়ের কারণে পৃথিবীর সংকুচিত হয়ে যাওয়া, একটা ইউরোসেন্ট্রিক ওয়েস্টার্ন কালচার বেসড, এবং আজকে আমি প্রফেসরের ইন্ট্রোডাকশন স্পিচে, কিনোট স্পিচে, it dawned on me how it amplifies racism, how it amplifies inequality, and how it stratifies, classifies nations, not just people. এবং এই যে বিশাল একটা নতুন চ্যালেঞ্জের ভেতরে আমরা গ্লোবাল সিটিজেন হিসেবে, গ্লোবাল একটা পার্টিসিপেন্ট ইন দিস নেশন, ওয়ার্ল্ড অফ নেশনস, সেখানে আমরা কোথায় আছি? আমি সেই বড় জায়গাটা থেকে আমার ছোট জায়গায় একটু আসতে চাই। আমার দুটো মেন স্ট্রিটে আমি দেখতে পাচ্ছি যে এআই এর সম্পর্কে যখন আমি পড়ছি, জানছি দ্য সোশ্যাল অ্যাপ্লিকেশন অফ এআই, আমি দেখতে পাচ্ছি যে চমৎকার ইনোভেশন সম্ভব হচ্ছে, এবং অভিনব পদ্ধতিতে দেশগুলো, চায়না যেমন, সিঙ্গাপুর যেমন, অভিনব পদ্ধতিতে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে দুর্বল জনগোষ্ঠীকে নিয়ে কাজ করছি, তাদের সেই জায়গা থেকে মুক্তির পথ এআই কীভাবে আনতে পারে? এটার জন্য আমার ন্যাশনাল পলিসি I must be able to draw from my national policy and to formulate my own social welfare and women's and children's approach. আমার ক্যাপাসিটিটা নেই, সো আমার ক্যাপাসিটিটা বিল্ড করতে হবে। আমার এআই নলেজ বেসটা স্ট্রং না। আমার দেশের ছেলেমেয়েরা শুধু সামান্য একটু চ্যাট জিপিটি ব্যবহার করে, আর কিছু ভিকটিমস অফ অল সর্টস অফ ফেক ইনফরমেশন তারা হয়ে আছে। আমি ভালনারেবিলিটির জায়গায় যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের বাচ্চারা, প্রথম কথা হচ্ছে, আমি একটু সময় নিয়ে বলতে চাচ্ছি, দিস আর ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যুস। সেটা হচ্ছে এআই আমাদের বাচ্চাদের জীবনকে কি খুব কমপ্লেক্স করে দিচ্ছে নাকি সরল করছে? হয়তো এই প্রশ্নটা ইন ফ্রন্ট অফ টেকনোলজি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স হয়তো এটা মামুলি প্রশ্ন, কিন্তু আমি যদি এটাকে একটু কম্পেয়ার করি উইথ নিউক্লিয়ার টেকনোলজি, যেটা পৃথিবীকে আলোকিত করে দিল আর পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিল, আমার এআই আমার কাছে একই জিনিস। এটা আমাকে আলোকিত করে দিতে পারে, এটা আমাকে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। আমার মন্ত্রণালয়ের জন্য আমার এক্সপার্টরা যারা এখানে আছেন, তাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমার সাইবার বুলিংয়ের মাধ্যমে বাংলাদেশে শিশুদের আত্মহত্যার হার বেড়ে গেছে, স্ট্যাটিস্টিক্যালি বলবো না, দৃশ্যমান কিন্তু নিঃসন্দেহে হয়েছে। ঠিক একইভাবে সাইকোলজিক্যাল প্রবলেমস বাচ্চাদের অনেক প্রকট হয়ে গেছে। বিশেষ করে 24-এর আন্দোলনের পরে এটা যেন আরও বেড়েছে, এই কারণে যে এই বাচ্চারা একটা ট্রমার ভেতর দিয়ে গেছে। বাংলাদেশ কিন্তু একটা ট্রমাটিক দেশ আমাদের তরুণদের জন্য, আমাদের বাচ্চাদের জন্য। একদিকে যেমন এটা নিঃসন্দেহে একটি অত্যন্ত সাহসী দেশ, ন্যায়পরায়ণ বোধ অত্যন্ত তীব্র, এবং আমাদের ছেলেমেয়েরা বিশাল কি বলবো, they're courageous and they have brought the fundamental changes to this country. কিন্তু এআই এর জায়গা থেকে
আমি বলছি যে এবং আমি একটা প্রশ্ন আকারে বলছি, আমি কোনো সলিউশন দিচ্ছি না এখানে। আমি বলতে চাইছি যে আমার disabled population with special needs, with special abilities, তাদেরকে কতখানি আমি অ্যাড্রেস করতে পারবো। আমার violence on women and children has forever and ever been a tremendous problem. এটা গতকালকে কত ছিল, আজকে কত ছিল আমার জন্য ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা বিরাজমান এবং এআই আমাকে কিভাবে সাহায্য করতে পারে এটাকে নিয়ন্ত্রণের ভেতরে আনতে। আমি কিভাবে 70,000 গ্রামে পৌঁছাবো এবং জানবো সেই সুদূরে একটি মেয়েকে, একটি শিশুকে অত্যাচার করা হচ্ছে এবং আমার সিস্টেম সঙ্গে সঙ্গে সেখানে রিচ করবে এবং বাচ্চাটাকে সেফটিতে আনতে পারবে। এআইয়ের যে কিছু কিছু এক্সাম্পলস আমরা দেখছি এবং আমি এটা সম্পর্কে আমি একটা প্রশ্ন আকারে আপনাদের রাখতে চাই। আমি দেখতে চাই যে আমার দেশের এআই পলিসিটা, আমাদের দেশের বিজ্ঞজন যারা আছে এবং পৃথিবীতে যারা বিজ্ঞজনেরা আছে, আমাদের ছেলেরা মেয়েরা যারা বাইরে আছে, তারা সকলে মিলে একত্রে বসে এই জায়গাটায় বাংলাদেশের জন্য একটা পলিসি নির্ধারণ করুক। আমরা এখানে আমরা স্বীকার করছি যে এআই এটা একটা কালচারাল অ্যাপ্লিকেশন আছে এবং কালচারাল ডমিনেশন আছে। তো আমি আমার সমাজকে প্রোটেক্ট করতে হলে আমি আমার এআইটাকে কিভাবে একটা রেসপন্সিবল অ্যাক্টিভ জায়গায় আনবো। আমাদের অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে। আমরা দেখতে পাচ্ছি এআইয়ের অ্যাপ্লিকেশনে রেজিমস ক্যান বি চেঞ্জড। আমরা দেখতে পাচ্ছি এআইয়ের অ্যাপ্লিকেশনে একটা ভালো মানুষকে খারাপ করে দেওয়া যায় রাতারাতি। হোয়াট ইজ আওয়ার প্রোটেকশন? এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সায়েন্স, ইনোভেশন এবং ক্রিয়েটিভিটিকে ভীষণ হাই লেভেল অফ ইম্পর্টেন্স দিয়ে থাকি। But how can we have from you the help that we need to turn this movement and to use this AI technology the way other countries in the world are using responsibly in a way? এবং আমরা আনএমপ্লয়েড হব নাকি আমরা নতুন আরও অনেক এমপ্লয়মেন্ট জেনারেট করব, এই স্বস্তির জায়গাটাও কিন্তু আমাদের আপনাদের কাছ থেকে জানতে হবে। আমি এইটুকু বলেই ছাড়লাম। সো আই এম অল ফর এ ভেরি স্ট্রং AI policy for my two ministries. Thank you. I think that it was a very nice discussion. এআই পলিসিটা আসলে আমাদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এই জায়গাটাতে আমি আরফাত ভাইয়ের কাছে একটু আসতে চাই যে সিন্স ইউ আর ওয়ার্কিং ইন দি গভর্নমেন্ট উইথ এআই পলিসি অ্যান্ড ইউর এক্সপোজার উইথ grassroots people as an UNO, can you give us a brief on government to AI policy নিয়ে কিছু কাজ করেছে, একটা ড্রাফটও পাবলিশ করেছে। How do you think it's competent and how do you think it's going to impact, let's say, a middle income average people of Bangladesh? How they are going to be impacted with this AI policy? Okay, thank you. For example, the national AI policy, it has been online. আমরা যখন কোনো সেমিনারে আসি, we want to show some takeaway. What's the takeaway of this seminar? So যারা স্টুডেন্টসরা আছেন আপনারা, this can be your takeaway along with my other discussions. সেটা AI policy, it's still budding. It's in a germinating phase, and we don't know what's happening because AI is so fast and it's like a fission, right? It's like spreading out. It's like a fission it increases exponentially, and we human, we are being lagged behind. আমরা জানি না আসলে কিভাবে how to take a leap. So but amidst of all this, the AI policy has been inaugurated. There are lots of nooks and corners and lackings over there. I will suggest everyone, it's not just about the tech party or the tech people, it's for everyone, people from literature, social science, whoever it is, you just Google it, see the AI policy, and there is this link over there. You can suggest anything that comes to your mind, anything, and we will be working on that. That's the first thing that we're doing that. Another thing is that for the PDPO, that is Personal Data Protection Ordinance, we are actually locating the data fiduciary companies. Data fiduciary bolte kara boঝায় যে আপনার ডাটা যারা ব্যবহার করছে। Let me give it a very
interesting example without naming anyone. That is, a few days back we had this very untoward situation happened in two of the biggest media outlets in Dhaka. We experienced that, the vandalism and everything. And behind that vandalism, we found few person, they actually instigated this. Few person online, they are not residing here, they are residing abroad, but they are instigating the causes over here. আর ভেঙে বলার দরকার নাই কারা কি, আচ্ছা বাকি আপনারা জানেন। So after that, we hurriedly gathered together, and the special assistant to chief advisor, respected honorable chief advisor, we sat all together. It was Friday. And we actually discussed how to combat, how to prevent it, because we can stop them. And then we got ourselves connected to Meta office. First, দুইটা Meta office আমরা connect করেছি, and from one they said that it's out of their jurisdiction, and we contacted Singapore Meta office, sir. Singapore Meta office, we drafted letters after letters, 3 or 4 letters. I drafted myself one. ওদেরকে বোঝানো লেগেছে যে this is actually very crucial, and these people are actually making the situation very volatile, and the people they are unharnessed. So in order to do that, we have to disable the ID. So after all, আমরা দুইটা ID disable করেছি, কার ID disable করেছি বলছি না, you know that. So this is what happens when we actually work together. But then again, we had to go through lots of hassles to do that. কেন? Because এই যে ডাটা ফিডুশিয়ারি যে বিষয়টা, যে কোম্পানিগুলো আমাদের ডাটা ইউজ করছে বা আমাদের প্ল্যাটফর্ম, ওদের প্ল্যাটফর্ম ইউজ করে আমাদের ইনস্টিগেট করছে, ভোলাটাইল করছে, এই যে ম্যানেজমেন্ট না থাকার কারণে উই আর গোয়িং থ্রু দ্যাট। যদি আমাদের এই ডাটা ফিডুশিয়ারি বা পিডিপিও বা ন্যাশনাল ডাটা গভর্নেন্সে যদি আমরা কাজ করতে পারি, অ্যান্ড ইট উইল বি বাউন্ডেড বাই দ্য ল, যদি সেটা হতে পারে তাহলে আমরা অনেক কিছু আগাতে পারবো। এটা হচ্ছে এক নাম্বার। আর একটা মিনিট শুধু আমি সময় নিব, সেটা হচ্ছে যে আজকে সেমিনার টেক অ্যাওয়ে কি, স্টুডেন্টস আপনারা যারা পড়াশোনা করছেন, দুইটা টেক অ্যাওয়ে আছে। একটা হচ্ছে আপনারা যদি কেউ মেশিন লার্নিং নিয়ে কাজ করতে চান, যদি বড় বড় কাজ করতে চান, জিপিইউ যেটা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট মনে হয় ভাই, রাইট? আই এম ভেরি নভিস অ্যাট দিস। কিন্তু আমরা যেটা করেছি, ন্যাশনাল ডাটা সেন্টার আমাদের আন্ডারে, আমাদের বলতে আইসিটি ডিভিশনের আন্ডারে। সো আমরা রিসেন্টলি more than 20 আমরা যেটা এনভিডিয়া, যেটা ভোল্টা টেকনো টেনর যেটা বলে আর কি, জিপিইউ যেটা, সেটা আমরা ওই যে কি বলে অনলাইন যেই ক্লাউড রিসোর্স ম্যানেজমেন্ট আমরা ওপেন করে দিয়েছি। আপনারা যদি বড় বড় কাজ করতে চান, কেউ এমআইএসটি যদি করতে চায়, ইউ ক্যান হ্যাভ অ্যান এমওইউ উইথ আইসিটিডি। আপনাদের যদি কোনো ইয়ে হয়, তাহলে আপনারা dataCenter@BCC, দ্যাট ইজ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল .gov.bd বা গুগল করলে হবে, ডাটা সেন্টার গুগল করলে হবে, ওখানে মেইল করলে আপনারা কাজ করতে পারবেন। এটা হচ্ছে একটা। দুইটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু প্রিভেন্ট এআই, এই যে করাপশন বা এই জিনিসটা ইনিশিয়ালি যেটা আমরা শিখছি, আমাদেরকেও শেখাচ্ছে, ডিজিটাল ইনভেস্টিগেশন যদি আপনারা শিখতে চান বা করতে চান, তাহলে একটা কোর্স আপনারা করতে পারেন। সেটা হচ্ছে ডিজিটাল কোর্সেস এএফপি যে নিউজ এজেন্সি আছে, তারা ডিজিটাল কোর্সেস ফ্রিতে অফার করছে। ওখানে ওই আপনার যেটা ওই সিমুলেশন রান করা বা এই যে ডিজিটাল ইনভেস্টিগেশন, একটা ভিডিওর যে একটা লিঙ্ক বা ওটার রুটটা কোথায় বা ছবির রুটটা কোথায়, সেটা আপনাদের শেখাবে। ইটস ভেরি ইন্টারেস্টিং, ইউ ক্যান ট্রাই দ্যাট। থ্যাংক ইউ। Thank you. Can I ask Honorable Session Co-Chair to add something on this? আমার পলিসি মেকিং এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, আসলে ফাইন আইসিটি ডিভিশন অনেক পলিসি করেছে, ইনফ্যাক্ট ন্যাশনাল আইওটি স্ট্র্যাটেজি করেছে, তারপরে আমাদের পার্সোনাল ডাটা প্রোটেকশন অর্ডিন্যান্স করছে, তারপরে এআই করছে। যে কোনো পলিসি যদি এটা সাকসেসফুলি, হি অলসো সেইড দ্যাট দিস আর থিওরিটিক্যাল, বাট এই পলিসি আসলে শুধুমাত্র থিওরিটিক্যাল হলে কিন্তু আমাদের আসলে কোনো লাভ নেই। তা আচ্ছা, তাহলে বাট এটা তো আসলে প্রথমে তো আসলে একটা টেক্সটেই লেখা হবে না, একটা থিওরিতে লেখা হবে, বাট এটা এমনভাবে লিখতে হবে যে প্রতিটা স্টেক হোল্ডারকে আমরা আসলে তাদের রিকোয়ারমেন্টটাকে আমরা এখানে ইনক্লুসিভ করতে পেরেছি কি না। যেহেতু আমরা বারবার বলছি এআইটা সোশিও সেন্ট্রিক, এখন যেহেতু আমাদের সোশ্যাল স্ট্রাটাতে বিভিন্ন ধরনের আমরা মানুষ আছি, বিভিন্ন প্রফেশনের আছি, বিভিন্ন ইকোনমিক আসলে লেভেলে আছি, বিভিন্ন এডুকেশন লেভেলে আছে। সো অনেক ডিসকানেক্টেড পিপল আছে, দে ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট, কী হচ্ছে না হচ্ছে, অনেক এক্সাম্পল আছে। একটা সময় যখন পুরো পৃথিবীতে ইকোনমিক রিসেশন হলো, প্রবলি 95-96 দিকে এরকম হবে, তখন দেখলাম পুরো পৃথিবী সাফার করলো, বিকজ সবাই ব্যাংকিং চ্যানেল ইনভলভ ছিল।
তো ব্যাংকিং চ্যানেলে কলাপস করার জন্য বাড়িঘরের সব দাম সবাই ইনস্টলমেন্টে ছিল, দে অল সাফার্ড, অল ফরেন কান্ট্রি, বাট বাংলাদেশ ডিড নট সাফার। কেন বাংলাদেশ সাফার করে নাই? বিকজ বাংলাদেশে মোস্ট অফ দ্য পিপল দে ওয়ার ফার্মার, তারা তার কৃষিকাজ করেছে, সো দে ডিড নট হ্যাভ টু গো টু দ্য ব্যাংক। তার একটা পুকুর আছে, তার একটা কিচেন গার্ডেন আছে, তার জীবন চলার জন্য যেটা দরকার, এটার সাথে ওয়ার্ল্ডের কোথায় কী হচ্ছে ডাজন্ট রিয়েলি মেক সেন্স। আমাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এ ধরনের, আনলেস দ্য মোমেন্ট ইউ আর কানেক্টেড দেন ইউ সাফার। বাট আমার কথা হচ্ছে যে আমরা এআই পলিসিটা যখন করব, এটাকে যদি আমি ওই স্ট্র্যাটাগুলোকে, গ্রুপগুলোকে কানেক্ট করে করতে না পারি, তাহলে ইট উইল নট ওয়ার্ক, মানে সিম্পলি ইট উইল ওয়ার্ক। তাহলে আমরা কানেক্টটা করবো কীভাবে? এখন মানুষ যখন কোনো একটা পার্টিকুলার সেবা নিতে চায় কোনো একটা পার্টিকুলার সেক্টরে, লাইক এডুকেশন ইজ এ সেক্টর, ব্যাঙ্কিং ইজ এ সেক্টর, টেলিকমিউনিকেশন ইজ এ সেক্টর। তো টেলিকমিউনিকেশনে যখন আমি এআইকে ইনভলভ করব, তখন আমাকে কিন্তু এখানে রেগুলেটরি হিসাবে বিটিআরসি হ্যাজ টু কাম ইন, আইসিটি ডিভিশন, পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিভিশন হ্যাজ টু কাম ইন। এটার সাথে শুধু ওর রেগুলেটর আসলে হবে না, রেগুলেটর তার যে লাইসেন্সই আছে, যারা দিন শেষে সেবাটা দিবে, পৌঁছে দেবে মানুষের কাছে, তাকে নিয়ে বসতে হবে যে আচ্ছা তোমার এইটা আসলে কী করে মানুষকে কানেক্ট করবে। সো হি হ্যাজ টু গো দ্যাট লেভেল। তখন সার্টেন প্যারামিটার ফিক্স করে দেবে তারা, ঠিক আছে তুমি এই সেবাটা দিলে আমাকে এই প্যারামিটার অনুযায়ী তুমি সেবা দিবা, তোমার এই সেবাটা মাঝখানে এআইটাকে ইনভলভ করবা, এভাবে ইনভলভ করবা। মোবাইল কোম্পানিকে ক্লিয়ারলি বলে দেওয়া হবে যে তুমি এআইকে কী করে, তুমি যখন একটা এআই ইন্ট্রোডিউস করবা কোনো একটা সার্ভিসের সাথে, তুমি কোনটা পারবা না। লাইসেন্সিদের মাধ্যমে, বিকজ তারা যেহেতু গভর্নমেন্টের কাছে লাইসেন্স দেয়, দে গট টু লিসেন টু দি রিকোয়ারমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্ট তখন সেট করে দেবে। সিমিলারলি এডুকেশন সেক্টরের জন্য মিনিস্ট্রি অফ এডুকেশন, প্রবলি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, দে গট টু সিট। বিকজ আমরা ইউনিভার্সিটিগুলো যখন আমরা কারিকুলাম করছি, ওই কারিকুলামের মধ্যে আমরা কীভাবে এআই কম্পোনেন্টগুলোকে আনবো, আমরা এখন ওবি এর কথা বলছি, সো আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন কিন্তু সেট করছি ইউজিসি। তো ওই জায়গাতে আমাকে আসতে হবে। ব্যাংকিং সেক্টরের জন্য আমাকে প্রবলি বাংলাদেশ ব্যাংকে যেতে হবে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেক্টরাল পার্টগুলোকে অ্যাড্রেস করে ওটাকে আমাদের রেগুলেশনসে আনতে না পারি, আসলে আমরা কিন্তু এরকম সেমিনার করতেই থাকবো। আপনারা বিভিন্ন এক্সপার্টদের ডাকবেন, ওনারা কথা বললেন, এই মানুষগুলো কিন্তু কোনো ক্ষমতা নেই আর কি, মানে স্যারের ক্ষমতা আছে অনেক, বাট বাকিরা যারা প্রফেসর এক্সপার্ট, তারা কিন্তু তাদের রিসার্চ আউটপুট থেকে ওনারা কিন্তু কথাগুলো বলবেন। এটা আমাদের স্টুডেন্টদেরকে হিট করবে, ওরা এটা নিয়ে স্টাডি করবে। প্রবলি ওরা যখন বড় হবে, কোনো একটা পার্টিকুলার রেসপন্সিবল জায়গাতে যাবে, ইজ গোয়িং টু মিট দ্য, সে তখন হয়তো রিকোয়ারমেন্টটা মিট করবে। আমার একটাই কথা যে আমাদের এটা নিয়ে প্রচুর গবেষণা করা দরকার, বাংলাদেশ সেন্ট্রিক গবেষণা করা দরকার। আমার এখানে প্রবলি মিনিস্ট্রি থেকে একটা রিসার্চ গ্র্যান্ট দেওয়া দরকার যে এই এলাকাতে আমাদের গবেষণা করা দরকার। সো ইউনিভার্সিটিগুলোকে বলে দিবে যে তুমি এটার উপর গবেষণা করো, তুমি এটার উপর গবেষণা করো, আউটপুটটা তুমি আমার কাছে পাঠাও। আমি একটা এক্সাম্পল পাঠাতে পারি, জাস্ট এই গভর্নমেন্টের আন্ডারেই ন্যাশনাল সেমিকন্ডাক্টর একটা টাস্ক ফোর্স হয়েছিল। আই ওয়ান্ট টু গিভ থ্যাঙ্কস টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট, স্যার ইজ পার্ট অফ দ্যাট। সো ওখানে যে এক্সপার্ট আনা হয়েছিল, এখানে বিডাকে ইনভলভ করা হয়েছে, বিডার চেয়ারম্যান নিজে ইনভলভ ছিল, তার সাথে আরেকজন ছিলেন। এটা পাশাপাশি 3টা ইউনিভার্সিটি ভিসিকে ইনভলভ করা হয়েছে, লাইক ভিসি অথবা সিনিয়র প্রফেসর। বুয়েট থেকে ছিলেন প্রফেসর, আমার মনে হয় যে এবিএম হারুনুর রশিদ স্যার ছিলেন, এমআইসি থেকে আমি ছিলাম, এবং ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ছিলেন। সো এটা ছাড়াও আমাদের ইন্ডাস্ট্রি থেকে ছিলেন, নিউরাল সেমিকন্ডাক্টর থেকে ছিলেন, উল্কা সেমিকে ছিলেন। তারপর আমাদের যারা নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এক্সপার্ট আছেন সেমিকন্ডাক্টর ফিল্ডে কাজ করেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, আমরা অনেক দিন বসেছি, মানে জুমে বসেছি, প্র্যাকটিক্যালে বসেছি। আমরা কিন্তু কতগুলো জিনিস প্যারামিটার সেট করেছিলাম, মানে নট অনলি টেক্সচুয়াল, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, নো, নট দ্যাট। আমরা বাংলাদেশি প্রফেসর যারা বিদেশি ইউনিভার্সিটিগুলো আছেন, তাদেরকে আমরা কানেক্ট করি। ওনারা 10টা ন্যাশনাল ট্রেনিং সেন্টার ডিসাইড করেছে, 10টা ইউনিভার্সিটিকে বলেছে যে তোমরা ইউ আর গোয়িং টু প্রিপেয়ার পিপল, হাউ মেনি 200 এক্সপার্ট আমাদের তৈরি করতে হবে। কি করতে হবে? আবার এখানে যে ইডিএ টুলসগুলো আছে, সিনপসিস আছে, ক্যাডেন্স আছে, এগুলো শুধু বলছেই না, এটা কি করে আমরা নিব, কিভাবে টাকা পয়সা নেবে, এই লেভেলে যাচ্ছে। কোনো একটা পার্টিকুলার ইউনিভার্সিটিকে, বুয়েটকে বলেছে তুমি ওকে স্টার ফ্যাসিলিটি ডেভেলপ করো, সেমিকন্ডাক্টর অ্যান্ড রিসার্চ একটা, ওখানে আমাদের কোন কোন প্রায়োরিটি এলাকা সেমিকন্ডাক্টর প্রিপারেশন আগে, যেন আমাদের ডিজাইনিং পার্ট আছে,
তারপরে ফেব্রিকেশনের পার্ট আছে। তা আমরা বলেছি আপাতত ফেব্রিকেশন দরকার নেই, আমরা চিপ ডিজাইনিং কাজটা করি আর টেস্টিং ভেরিফিকেশন করি। এভাবে কাজ এমআইএসটিকে রেসপন্সিবিলিটি দিয়েছে একটা পোর্টাল হাব করার জন্য। উই আর ওয়ার্কিং ফর দ্যাট। তার মানে হচ্ছে কি, আমরা ওখানে প্রত্যেকটা সেক্টরকে নেওয়া হয়েছিল, গভর্নমেন্টকে নেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিকে নেওয়া হয়েছে, একাডেমিকে নেওয়া হয়েছে, টার্গেট সেট করে স্পেসিফিক বলে দিয়েছে এখন এটা করবা, এখন এটা করবা, ফান্ড অর্গানাইজ করা হচ্ছে। আমাদের এআইয়ের ক্ষেত্রেও কিন্তু এটাকে লোকালাইজেশন করতে হবে এবং আমাদের সেক্টরাল পার্টগুলোকে আমাদের বাংলাদেশি কালচারটাকে ইনক্লুড করে নিয়ে স্যার এই কাজটা যদি আমরা এগোতে চাই তাহলে ইনশাআল্লাহ আমরা সাকসেসফুল হব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। Thank you. That brings us to a very interesting question. I want to go back to Farhana upon this. আপনি তো অনেক পলিসি লেভেল থেকে সামনে থেকে লিড করেছেন। এই যে ন্যাশনাল এআই পলিসিটা হলো, সেখানে সেটা নিয়ে আপনার মন্তব্য কি? হোয়াট গ্যাপস ডু ইউ সি অ্যান্ড হোয়াট আর দ্য ডেভেলপমেন্ট এরিয়াস? পলিসিটা করা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে গ্রাউন্ড রিয়েলিটি এটার সাথে পলিসিটা সেরকম কোনো যোগাযোগ আমি খুঁজে পাইনি। আমরা খুব বেসিক নলেজ থেকে থিওরিটিক্যাল যেটা বলেছেন ওই জায়গাতেই আমরা রয়ে গেছি, কিন্তু আমরা যদি আসলেই এই পলিসি থেকে একটা ভালো আউটকাম আনতে চাই আমাদেরকে আমাদের রিয়েলিটিকে মাথায় রেখেই সামনে আগাতে হবে। কারণ এই পলিসি খুব ভালো একটা এক্সাম্পল আজকে আমাদের কিনোট স্পিকার দিয়েছেন যে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের ট্রাফিক আর বাইরের ট্রাফিক। আমার খুব পছন্দ হয়েছে বিষয়টা। তো কারণ এআই এমন একটা জিনিস যেটা আমাদের কে বিভিন্নভাবে ইম্প্যাক্টেড করবেই। এটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী হোক, ম্যাডাম বলছিলেন আমাদের মেয়েদের কথা বলছিলেন যারা আমরা পিছিয়ে আছে অনেকে, সবাই ইম্প্যাক্টেড হবে। কিন্তু এটাকে তো কোনো না কোনো জায়গায় একটা লাগাম টেনে ধরতে হবে। সেই জন্য পলিসিটা খুবই প্রয়োজন এবং পলিসিটাকে আমাদের মতো করেই করতে হবে। আমরা আমাদের দেশে কিভাবে করে কোন কাজটা করি, এখন সেই জায়গায় শুধু ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য ইনভেস্টমেন্ট করে হবে না। এখানে ইন্ডাস্ট্রি এখন এমনভাবে ইম্প্যাক্টেড যে ইন্ডাস্ট্রিকে রেস্কিউ করার জন্য এখানে আসলে ইনোভেশন ফান্ড প্রয়োজন। এবং এই যে মিনিস্ট্রির যে প্রবলেমগুলো কথা একটু আগে আমরা শুনলাম, এই জায়গায় কিন্তু ইনোভেটিভ আইডিয়াস আছে, কিন্তু যখন ম্যাচিওর কোম্পানিগুলো এই জায়গায় কাজ করতে যায়, মিনিস্ট্রি একটা কাজ নিয়ে আসে, ফ্লোট করে। আমি একটু বাইরেও বলছি কারণ এগুলো আসতে হবে পলিসিতে। আমরা মনে করি যে মিনিস্ট্রি তো এটার এআই এর পিছনে এত টাকার একটা ফান্ড দিয়ে এই প্রজেক্টটা ডিজাইন করেছে, সো কিন্তু পিপিআর আমার হাত পা বেঁধে দিয়েছে। ওখানে আসলে কয় টাকা দিয়ে আমরা কয় টাকার কাজ করছি সেখানে এত ইনোভেশন দেখানোর জায়গা কিন্তু নেই। এবং মিনিস্ট্রি যেটুকু চেয়েছি অতটুকু পেয়েছি কিনা সেটুকু দিয়েই কিন্তু কাজ শেষ। সো ইনোভেশনের জন্য, ইন্ডাস্ট্রি ইনোভেশনের জন্য আলাদা করে এখানে গ্রান্ট প্রয়োজন এবং সেগুলো আসলে পলিসিতে আসতে হবে যে কোন কোন জায়গায়, কারণ আমাদের কোন কোন প্রবলেমগুলোকে আমরা প্রায়োরিটিতে নিয়ে আসবো, সেই প্রায়োরিটি অনুযায়ী এই ইনভেস্টমেন্টটা হলে ভালো হয় এবং কারা এই কাজগুলো করতে পারে। শুধুমাত্র টেকনোলজি কখনো প্রবলেম সলভ করতে পারবে না, আমাদের ডোমেন এক্সপার্টদেরকে এটার ভিতরে ঢুকাতে হবে, যেটা যেই সেক্টরের হোক সেই সেক্টরের জন্য। যেমন আমি আমার একটা অর্গানাইজেশনের কথা বলছিলাম, মুক্ত ডানা, যেখানে আমরা অটিজম নিয়ে অ্যাডাল্ট অটিজম নিয়ে কাজ করছি। এখানে আমরা এআইকে দিয়ে এদের প্যাটার্নটাকে রেকর্ড করছি এই জন্য যে আমি যখন থাকবো না, কে বলে দিবে যে এই বাচ্চাটা কি হলে খুশি হয় আর কি হলে সে রাগ করে। এই প্যাটার্নটা কিন্তু এখন রেকর্ডেড হচ্ছে, প্রতিদিন রেকর্ড হচ্ছে। সো ইভেন ওর সাথে ওর সহযোগী যে কাজ করে তার অ্যাবসেন্সে কিন্তু ওই ডেটাটাই কাজ করবে। তো এইখানে আমরা একদম প্রাইভেট সেক্টর, প্রাইভেট অর্গানাইজেশন থেকে যে ইনিশিয়েটিভটা আমরা করছি, এটা কিন্তু গভর্নমেন্ট করলে আরও বড় আকারে অনেক বড় ডেটা সেট নিয়ে কাজ করতে পারতেন, এবং কিন্তু এই জায়গায় আমাদের ইন্টারেস্ট আমরা দেখছি না। এবং আমি যেই এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা কিন্তু শুধু যে নিউরো ডাইভার্স মানুষদের জন্যই কাজ করবে তা না। আমরা কথা বলছি বিভিন্ন ইকোনমিক লেভেলের মানুষের, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মানুষের, তাদের ক্ষেত্রেও কিন্তু এই একইভাবে ইনোভেশন কাজ করবে এবং সেটা তাদের কাজে লাগবে যদি আমরা পলিসিতে এই জিনিসগুলো নিয়ে আসি। যে আমাদের প্রায়োরিটি কী, আমরা কাদেরকে সামনে নিয়ে আসতে চাচ্ছি, কোন কোন সমস্যাকে সমাধান করতে চাচ্ছি, সেগুলোকে একটু করে আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। এবং আমাদের গ্রাউন্ড রিয়েলিটি কী, আমরা কাদেরকে নিয়ে কাজ করছি, তারা আসলে কতটুকু বোঝে, তাদের কাছে এআইটা কি, তাদের এক্সপেকটেশনটা কি এআই থেকে, সেই জায়গাগুলোকে অবশ্যই মানে মাথায় রেখে পলিসিটা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোনো সিস্টেমে এআই ইমপ্লিমেন্ট করছি,
সেই সিস্টেম যারা ব্যবহার করছে তাদের অবশ্যই জানার অধিকার আছে যে এই সিস্টেম এআই ইভ্যালুয়েট করছে, এটা হিউম্যান ইভ্যালুয়েশনের বাইরে আমার কিছু ডেটা সেট নিয়ে সে ইভ্যালুয়েশনটা করছে। সো এখানে যদি আমার কোনো অবজেকশন থাকে, আমার ডেটা সেটে আমার যদি মনে হয় যে না এটা ঠিক হয়নি, যে ইভ্যালুয়েশনটা হয়েছে সেটা ঠিক হয়নি, যদি এটা এআই ইভ্যালুয়েটেড হয়ে থাকে, আমি তখন এটা আমার ভয়েস রেজ করার জায়গা থাকতে হবে পলিসিতে। কারণ আমি পরীক্ষা দিলাম, পরীক্ষায় আমার অনেক ভালো নাম্বার পাওয়ার কথা, কিন্তু আমি পাসই করলাম না, সেই জায়গায় আমি বলবো না যে আমি এত এফোর্ট দিয়েছি কিন্তু আমি কেন পাস করলাম না, এখানে আসলে ইভ্যালুয়েট কে করলো। তো সেই জায়গায় একটা তো হচ্ছে যে এআইয়ের সাথে অবশ্যই সবসময় হিউম্যানকে অ্যাসিস্ট করবে। এআই টেকনোলজি অ্যাসিস্ট করতে পারে শুধুমাত্র, কিন্তু এর বেশি কিছু আমার কাছে মনে হয় না। কিন্তু যেহেতু এআই এখন একটা বড় ফ্যাক্টর হিসেবে এমনভাবে মানুষের মনের মধ্যে এসেছে যে এআই সমস্ত সমস্যা সমাধান করে দেবে, আসলে ব্যাপারটা একেবারেই না, এবং সেটা পলিসিতে আসতে হবে। আমরা ইউজাররা যেন আমাদের ভয়েস রেজ করতে পারি, সেই জায়গাটা কিন্তু পলিসিতে থাকতে হবে। Thank you, Farnab. We are 1 minute, 2 minutes over the time. We'll wrap it up with some ending remarks from Dr. Upal. But before he gives his remarks, I want to ask a very funny question that came up with our QR. An AI tool has told Dr. Upal on his 50s will look like Salman Muqtadir on his 20s. So how can it predict? So maybe you can answer since you are an expert in this field. So with your ending remarks. Ghush, pure ghush. In the sense, I don't know what the prompt was. I'm very curious of who asked the question. Like, I would love to know what was the prompt that led to this answer, because the answer itself is interesting, but I'm curious what he asked. Because how is Salman Muqtadir coming in, and how is the 50-20 coming in? I don't know what the question was asking, right? So that was very interesting that it even like say, the only consistent part is always upload the same picture every single time and make the AI fool. Because AI systems don't really understand anything about physics or age or anything, right? So this is a fundamental problem with AI systems, and which is why responsible AI systems are really needed. আজকে যদি আমরা চ্যাট জিপিটিতে যে আপ ডাউন লেফট রাইট এই 4টা ওয়ার্ড যে কোনো একটা র্যান্ডম নন স্পেসিফিক ওয়ার্ড দিয়ে রিপ্লেস করি, এবং তখন আমি চ্যাট জিপিটিতে জিজ্ঞেস করি যে আমি এখান থেকে এখানে কীভাবে যাব, ইট ওয়ন্ট বি এবল টু অ্যান্সার, রাইট? বিকজ ইট হ্যাজ নো আইডিয়া অফ আপ ডাউন লেফট অ্যান্ড রাইট, ফিজিক্সের কোনো আইডিয়া নেই, right? The only way these systems work is because it memorizes certain things in a very hazy manner and is regurgitating whatever it has learned, right? Hence the generation part. But I want to wrap up this thing because I think there was a really good conversation. এবং আমরা একটা জিনিস আমার টেক অ্যাওয়ে হলো যে in the same way যে আমরা যে পলিসি নিয়ে কথা বললাম, right? It's and this is a very strategic reason of why we have invited the Honorable Advisor of the Social Welfare Ministry in a summit for responsible AI, right? If we have to lift the floor, we cannot have the ministry that works on the floor to not be part of the conversation, right? And I think as much as sometimes we feel like ICT ministry and other technical ministries are part of it, which they are, I think the problems that we address are fundamentally social in nature as well. So it has to be a multi-ministerial effort, as well as bringing in stakeholders and domain experts. So I have had the pleasure of helping 3 governments develop AI policies, like 1 in North America and 2 in Southeast Asia. And one of the, thank you, this is totally fine. But one of the things that I've heard and I've learned from them is that এরা সবসময় vision দিয়ে শুরু করে, তারপরে strategy আনে, তারপরে policy করে. They don't go to the policy to begin with, because it's very difficult to do that. Because I don't know what the vision is, right? I don't know what the strategy to get to the vision is, and then how I would like actionably translate the strategy into policy. And I think that is maybe a bridge too far. Sometimes we go, and this is why I often say, right, don't go straight for the solution. Try to understand the problem first, and try to understand what questions we need to ask to solve the problem. When you go from a vision to a strategy to a policy, you get many chances to get the policy right, because you'll make mistakes inevitably along the way. So I think that was a really fruitful discussion. So I'm really thankful for all the panelists. Thank you for the chair and the co-chair for their valuable inputs. And thank you so much for the audience. Anything else, Harold, to wrap it up? I think the students deserve a round of applause from us, because the level of question, the maturity they have shown in the questions is unparalleled. I didn't expect this. So yeah, hats off to you guys. Thank you.